ফুলসজ্জার খাটে গুটিসুটি হয়ে বসে আছে তে। মনে একরাশ ভয়, সাথে মাথায় আসছে নানান উল্টোপাল্টা চিন্তা ভাবনা। বড় বোনের সাথে বিয়ে ঠিক হওয়া পাত্রের সাথে ঘটনাক্রমে নিজের বিয়ে হয়ে যাওয়ার স্মৃতিটা নিশ্চয়ই খুব সুখকর নয়। মানে জীবনটা কি তার পুরোই সিনেমা নাকি? বর্তমানে তার মনে চাইছে জিমিনকে, মানে তার বোনকে ধরে দুই গালে দুইটা ঠাস ঠাস করে চড় মারতে। বেয়াদব ছেলে, তুই বিয়ে করবি না সেটা তো বাবাকে বললেই হতো। না, তিনি তার গবেটের বুদ্ধি কাজে লাগিয়ে বিয়ের আগের দিন বাড়ি ছেড়ে পালিয়েছে। আরে বলির পাঠা বানালি আমাকে! হুশ করে নিঃশ্বাস ছাড়ে সে। যার সাথে তার বিয়ে হয়েছে এখন পর্যন্ত কোনো রকমের কথাবার্তা হয়নি তার সাথে। কে জানে মানুষটা কেমন হবে যদি তাকে মেনে না নেয়, যদি নাটক সিনেমার মতো নখরা করে, তখন কি হবে? এই চিন্তায় মাথাটা কয়েকবার চক্কর দিয়ে ওঠে তের। অবশ্য যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, বিয়ের দিন বিয়ের আসর থেকে বউ পালিয়েছে, ঘটনা তো এই, তাই না? বিরক্তির সাথে বলে উঠল জাঙ্কু। আরে এরা কারা? কোত্থেকে আসে এরা? বিয়ে করবি না তো রাজি হস কেন? আবার বাঙালি বাবা মাদেরও আক্কেল, জানবে যে মেয়ে অন্য কাউকে পছন্দ করে কিনা, তবুও জোর করে ধরে বিয়ে দিতে চায়। আর উপায় না পেয়ে মেয়ে পালায় বিয়ের দিন। মাঝখান থেকে আমার মতো সুশীল ভদ্র ছেলেদের মান সম্মানটাই নষ্ট হয়। মেজাজ বিগড়ে আছে জাঙ্কুকের খুব। বিয়ের আসরে এসে শোনে বউ পালিয়েছে। পাশ থেকে তার মামা বলে, আরে ভাগ্নে, ব্যাপার সেটা না, সবাই ভাবছে বউকে কিডন্যাপ করা হয়েছে। কারণ মেয়ে তো মত ছিল বিয়েতে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই নাকি খুব খুশি ছিল, সবকিছু খুব আগ্রহের সাথেই করেছে। তো এই মেয়ে পালায় কি করে? বুঝলি না, সব হলো অভিনয়, যাতে কেউ সন্দেহ না করে। এখন চলো সব বরযাত্রী নিয়ে, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। এ কি বলো ভাগ্নি, বউ না নিয়ে বাড়ি ফিরি কি করে? বোন আমার হাতে তোমার দায়িত্ব দিয়ে বলেছে যেন বউ নিয়েই বাড়ি ফিরি। তো এখন কি দোকান থেকে বউ কিনে নিয়ে যাব নাকি? ধ্যাত, মায়ের কথায় রাজি হয়ে আমার 7 দিনের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বিয়ে করতে এসেছিলাম। নিশ্চয়ই ওর অভিশাপ লেগেছে আমার বিয়েতে। দুঃখী দুঃখী মুখ করে বলল জাঙ্কু। এমন সময় মেয়ের বাবা কিম নামজুন হাত জোর করে এসে দাঁড়ায় ওদের সামনে। তার মুখ লজ্জায় সংকুচিত হয়ে আছে। তাকে দেখে জাঙ্কুকের মামা বলে ওঠে, এসব কি শুনছি ভাই? মেয়ে নাকি পালিয়েছে, তো এখন বিয়েটা হবে কি করে? এগুলো কোন ধরনের প্রতারণা করলেন আমাদের সাথে? ভাই আপনি বলুন, আমি কি জানতাম যে আমার মেয়ে এভাবে মুখে চুনকালি লেপে দিয়ে পালিয়ে যাবে? তাহলে আমি প্রতারণাটা করলাম কিভাবে? আমার অবস্থাটা একবার বুঝুন। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে গেছে, এটা কতটা অসম্মানজনক আমার কাছে তা তো বুঝতেই পারছি ভাই। এখন কি করণীয় সেটা তো ভাবতে হবে। আপনাদের যদি আপত্তি না থাকে তো বিয়ের কাজটা আমার মেজো মেয়ের সাথে সেরে ফেলি, কেমন হয়? কিম নামজনের এই কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো জাঙ্কুকে। মানে কি, এটা কি বাংলা সিরিয়াল নাকি যে এক মেয়ে পালিয়ে গেল অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে? এর মাঝেই তার মামা বলল, দেখুন মশাই, বিয়ে তো আর ছেলে খেলা নয়, মেয়ে তো আর বাজারের কোনো পণ্য নয় যে একটা না পেলে আরেকটা নিয়ে যাব। দেখুন, বিয়ের দিন আমার মেয়ে পালিয়ে গেছে, এটা আমার জন্য চরম অসম্মানের। আর আপনারাও যদি বউ না নিয়ে বাড়ি ফেরেন সেটাও আপনাদের জন্য লজ্জাকর। তাই বলছিলাম কি, আমার মেজো মেয়েও বিয়ের উপযোগী। চিন্তা ভাবনা ছিল বড়টার পরে এই মেয়ের বিয়ে দেওয়ার। এখন এই বিপদের মুহূর্তে এটাই কি ভালো সিদ্ধান্ত হবে না? কিম নামজনের কথা শুনে মাথা দোলালেন জাঙ্কুকের মামা। কথাটা আপনি মন্দ বলেননি, মান সম্মান বাঁচানোর এই একটাই রাস্তা। তাহলে আপনি বিয়ে ব্যবস্থা করুন। মামার কথা শুনে করুণভাবে বলে উঠল জাঙ্কুক, মামা তুমিও? এটা কি বিয়ে না বাংলা সিরিয়াল? জীবন সাথী না মরণ হাতে কি যেন একটা আছে না, তেমন বানিয়ে ফেলছো কেন তোমরা আমার জীবনটাকে? আহ ভাগ্নে, এখন এসব বলে কোনো লাভ নেই। বিয়েটা আগে হয়ে যেতে দাও, পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। তীব্র আপত্তি থাকা সত্ত্বেও জাঙ্কুকে বিয়েটা করতেই হলো। বিয়ের পর যখন দৃষ্টি মেলে তাকালো মেয়েটির দিকে, দেখলো গায়ে একটি হালকা বেনারসি জড়ানো, গায়ে গুটি কয়েক গহনা, মুখে কোনো সাজ নেই, তবে অতিরিক্ত কান্না করার ফলে হয়তো চোখ মুখ লাল হয়ে আছে। পুরো বিয়ের সময়টা এবং বিয়ে শেষ হয়ে যাওয়ার পরেও দুজনে কেউই কারোর সাথে কথা বলেনি।
জাঙ্কুক থেকে বিয়ে করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা তার কাছে তেও যা আর জিমিনও তাই। কারণ সে এই মুহূর্তে বিয়ে করতে চাইছিল না, পাত্রী সম্পূর্ণ তার মায়ের পছন্দ। তাই এখন বদলে যাওয়া কনেকে দেখে তার মায়ের কি প্রতিক্রিয়া হবে সেটাই ভাবছে জাঙ্কুক। বাড়ি এসে বরণের সময় কোন রকম চোটপাটের মাঝে পড়তে হয় না নতুন বর বউকে, কেননা জাঙ্কুকের মামা আগেই জাঙ্কুকের মাকে সবকিছু বলে রেখেছে বিয়ের ঘটনা। সব শুনে জাঙ্কুকের মা কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বলেছে, বেশ করেছে ছোট বোনকে বিয়ে করেছে। কত বড় বেহায়া ওই মেয়ে যে কিনা আমার ছেলের মতো সোনার টুকরো ছেলেকে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি বেশ আনন্দের সঙ্গে ছেলের বউকে বরণ করেছেন। তবে বরণের সময় নতুন বউকে এই বলে শাসিয়ে উঠছেন যে সে যদি একটু উল্টাপাল্টা করে তো তার ঘাড় ধরে বাপের বাড়ি রেখে দিয়ে আসবে। এই কথা শোনার পর থেকে তে সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিয়েছে। প্রায় মাঝরাতে ঘরে প্রবেশ করে এক দীর্ঘকায় পুরুষ। তার ছায়া দেখেই তে বুঝতে পারে যে ওইটা তার স্বামী, যার সাথে আজকেই তার বিয়ে হয়েছে। এবার এই বেটা এসে নিশ্চয়ই সিনেমার ডায়লগ ছাড়বে, তাকে কি গল্পের মতো করে সোফায় শুতে বলবে। কিন্তু এই রুমে তো কোনো সোফা দেখতে পাচ্ছে না সে, তবে কি তাকে মাটিতে শুতে বলবে, নাকি বলবে আপনাকে আমি মেনে নিতে পারবো না, হজম বজম ভুংভাং। দেখোতে তুমি, আপনি কি বলতে চাইছেন আমি জানি। আপনি নিশ্চয়ই বলবেন আপুর বদলে আমায় আপনি বউ হিসেবে মেনে নিতে পারবেন না। আপনি বলবেন যে চাপে পড়ে আপনি এই বিয়ে করেছেন। এখন কি আপনি আমায় আলাদা জায়গায় শুতে বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আমি কোথায় ঘুমাবো। একদমকে বলা কথা শুনে ব্যাককেল হয়ে গেল জাঙ্কুক। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বেশ জোরেই ধমকে উঠল সে। এসব আজগুবি চিন্তা ভাবনা কোথা থেকে এসেছে তোমার মাথায়? এসব উদ্ভট কথা কোথায় শুনেছো তুমি? গল্পে, আমি গল্পে পড়েছি জোর করে বিয়ে দিলে বর প্রথম দিন এসব কথা বলে। তের এই কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল জাঙ্কুক, এসব উদ্ভট গল্প কোথায় পাও তুমি? ফেসবুকে, আমি ফেসবুকে পড়েছি। জাঙ্কুক বুঝলো যে এমন হঠাৎ হয়ে যাওয়া বিয়ের শখটা ঠিক মেনে নিতে পারেনি তে, তাই এসব উদ্ভট কথাবার্তা বলছে। সে আলতো করে তের হাতটা ধরে তাকে বিছানায় বসায়, একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, দেখো তে, মানুষের জীবন কোনো গল্প না, উপন্যাস নয়। যদিও আমাদের জীবনে যেটা হয়েছে তা কোনো উপন্যাসের চেয়ে কম নয়। আর এমন কোনো ব্যাপারও নয় যে আমি তোমায় স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। কেননা তুমি হয়তো জানো বিয়ের আগে আমি তোমার বোনকেও দেখিনি। আমার মায়ের পছন্দের উপর ভরসা করেছিলাম, তাই আমার কাছে জিমিনও যা তুমিও তাই। আমি মূলত বিয়েটা করতে চাইছিলাম না, তাই তোমার বোন পালাতে বেশ খুশি হয়েছিলাম। কিন্তু বিয়েতে তোমায় দেখে বুঝলাম বিয়েটা না করলে আমি বিরাট কিছু মিস করতাম। আচ্ছা, তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে? মানে তোমার কি এই বিয়েতে মত ছিল না? দেখলাম বিয়ের দিন কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছো তুমি। জাঙ্কুকের কথা শুনে পিটপিট করে ওর দিকে তাকালো তে। বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক করা পাত্রের সাথে আপনার বিয়ে হবে, এটা শুনে আপনি নিশ্চয়ই খুশিতে ড্যাং ড্যাং করতেন না? জাঙ্কুক ফুস করে নিঃশ্বাস ছাড়ে, ওহ এই কথা, আমি আরো ভাবলাম প্রেমিককে ছেড়ে বিয়ে করতে হচ্ছে বলে কেঁদে কেটে সাগর নদী বানাচ্ছ তুমি। তে কপাল কুঁচকে এলো, চোখ ছোট ছোট করে বলল, প্রেমিক নামক কোনো বস্তু আমার জীবনে কখনো ছিল না। তোমার চোখ দুটো খুব সুন্দর, তোমার মতো একটা সুন্দর বউ মিস হয়ে যেত আমার। এজন্যই তো তোমার বোনকে একটা থ্যাঙ্কস দিতে হচ্ছে। পালিয়ে ভালোই করেছো উনি। হঠাৎ লোডশেডিং এ অন্ধকার হয়ে গেল পুরো রুম। বিছানায় পা গুটিয়ে শুয়ে পড়ল তে। একটু পর সে তার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের উত্তাপ টের পেল। তার কোমর আঁকড়ে ধরল শক্ত পুরুষালী হাত। তে আস্তে করে বলল, কম্বলটা কোথায় গেল? ঘুমালে আমার জামা কাপড় ঠিক থাকে না। জাঙ্কুক তার গলায় মুখ গুজে বলল, একটু পরে তো তোমার গায়ে কাপড়ই থাকবে না বেবি, এখন আমার কাজ করতে দাও। এই বলেই জাঙ্কুক তের ঠোঁট আঁকড়ে ধরে। দুজনে হারিয়ে যায় গভীর ভালোবাসার সাগরে।
গভীর রাত, দুজন নরনারী ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক এমন সময় তের ফোনে টুং করে মেসেজ টোন বাজলো। নতুন জীবনের জন্য শুভেচ্ছা। তোমার বোন ভালোই আছে, তবে এখনো কিছুটা চোটপাট করছে। বসে আনতে বেশি সময় লাগবে না। জাংকুক এখন থেকে শুধুই তোমার। মেসেজটা দেখে ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল তের মুখে। তে, কোথায় আছো তুমি? জাংকুকের ডাক শুনে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে তে। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলে, কি সমস্যা? চিল্লাপাল্লা করে বাড়ি মাথায় তুলছো কেন? জাংকুক তার চেয়েও বেশি বিরক্ত নিয়ে বলল, চিল্লাবো না? আমার ওয়ালেট কোথায়? ঘড়িটাই বা কোথায় গেল? তে বুঝতে পারছে এসব তাকে শুধু জ্বালানোর ঠান্ডা, তাই জলদি ক্যাবিনেট থেকে সবকিছু বের করে দিয়ে আবার রান্নাঘরের দিকে ছুট লাগাতে চায়। কিন্তু তার আগেই পেছন থেকে তার দুটো হাতকে নিজের আয়ত্তে করে নেয় জাংকুক। নিজের দিকে ঘুরিয়ে হাত দুটোকে নিজের বুকের উপরে রেখে বলে, 6 মাস হলো বিয়ে, এখনো আমার অভ্যাসগুলো রপ্ত করতে পারলে না? তাই বেঁধে কে দেবে আমায়? উফ, এমন ভাব করে যেন বিয়ের আগেই তার আরো 10টা 5টা বউ ছিল। আমি তোমার গলার নাগাল পাই না। কত লম্বা তুমি? অসহায় শোনালো তের আওয়াজ। তবু বাড়তে হবে। নিচু টুলটা কোথায় গেল? এটা নিশ্চয়ই তোমার ষড়যন্ত্র। তে নজর ঘুরিয়ে আশেপাশে তাকাতে ঝট করে তাকে কোলে তুলে নেয় জাংকুক। টাইটা তার হাতে দিয়ে বলে, এবার তো বেঁধে দাও। তে ব্যাধিব্যস্ত হয়ে টাই বাঁধতে শুরু করে, কিন্তু জাংকুকের নজর ঘুরঘুর করছে তার মুখশ্রীর মাঝে। সদ্য গোসল সেরে রান্নাঘরে যাওয়ার ফলে চুলগুলো থেকে এখনো বিন্দু বিন্দু পানি পড়ছে। সে চোখ মুখ কুঁচকে টাই বাঁধায় ব্যস্ত, যেন সে রাজ্যের বিরক্ত। সকালবেলা স্নিগ্ধ আলোয় তার মুখশ্রীতে খেলা করে ছড়িয়ে দিচ্ছে এক অপরূপ জ্যোতি। আর জাংকুকের হাত খেলা করছে তার কোমর জুড়ে, কখনো পেটে সুরসুরি দিচ্ছে তো কখনো আবার কোমরে গোজা আঁচলে টান দিচ্ছে। উফ, অসহ্য বলেইতে রুম থেকে গটগট করে হাঁটা দিল রান্নাঘরের দিকে। এবার আর জাংকুক হাত বাড়িয়েও তের নাগাল পেল না। খাবার টেবিলে সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত তে। টেবিলের দুপাশে জাংকুক, তার শাশুড়ি আর তার মামা শ্বশুর বসেছে। বলা বাহুল্য এই তিনজন ছাড়া সংসারে আর কেউ নেই তে। তার শ্বশুর মানে জাংকুকের বাবা একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে আরো বছর 15 আগে। তার মৃত্যুর পর জিন খুবই দক্ষতার সাথে ঘর ও বাইরে দুটোই সামলেছেন। তখন জাংকুক সবে 10-11 বছরের ছেলে। তখন তাকে সামলে তিনি নিজের স্বামীর প্রতিষ্ঠিত ছোট ব্যবসার হাল ধরেছেন। আস্তে আস্তে এটাকে বড় করে তুলেছেন। ওনার ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। ওনার ভাব গম্ভীর্যের কারণে ওনার ব্যক্তিত্বে ঘরে বাইরে সকলের কাছে প্রশংসিত হয়ে উঠেছে। তার সব কাজে তিনি সবসময় মনোযোগী হিসেবেই পেয়েছেন তার ছোট ভাইকে। তেমা, পরোটায় কিছুটা তেল কম দিও। বোঝই তো এই বয়সে যদি মোটিয়ে যায় তাহলে কি চলে বলো? মামা শ্বশুর কথায় ঠোঁট টিপে হাসিতে। ভদ্রলোকের বয়স 48 ছাড়িয়েছে বেশ কিছুদিন আগে, তবু তিনি নিজেকে মনে করে স্ত্রীলিয়া, এখনো অবিবাহিত কিনা। তার মতে অবিবাহিত পুরুষদের কখনোই বয়স বাড়ে না, তারা চিরকুমার। তাই এখনো তিনি নিজেকে টিপটাপ ফিটফাট রাখেন। তবে তার চিরকুমার থাকার ইতিহাসটা বেশ করুণ। যাকে প্রথম বয়সে ভালোবেসেছিলেন তাকে নিজের করে পাননি, তাই জীবনভর অবিবাহিতই থেকে গেলেন। তের চোখে জল আসে ওনার কথা ভাবলেই। কিভাবে উনি সারাটা জীবন কাটাচ্ছেন তার প্রেয়সীকে ছাড়া, জাংকুকে ছাড়া একটা দিন থাকার কথা ভাবলেই যেখানে তের শ্বাস বন্ধ হয়ে আসে। জাংকুককে ছাড়তে পারবে না বলে এত নাটক, এত আয়োজন। কে বলেছে যে নিজের ভালোবাসাকে শুধু ছেলেরাই ছিনিয়ে আনতে জানে? নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে একটা মেয়ে কতটা বেপরোয়া হতে পারে তার জলজান্ত প্রমাণ তে। দু একবার ফাঁকা ঢোক গিলল। রাতে মা ফোন করে বলেছে জিমিন ফিরে এসেছে, সাথে আছে তার হাজবেন্ড। এবার যদি সব কথা ফাঁস হয়ে যায় কি হবে তবে? তার ধ্যান ভঙ্গ হয় তার শাশুড়ি মায়ের কথায়। শুনলাম তোমার বড় বোন নাকি বাড়ি ফিরে এসেছে। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সে একবার আর চোখে তাকায় জাংকুকের দিকে। না, তার
অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেতে তা বোনের সঙ্গে দেখা করে এসো গিয়ে। এতদিন পর ফিরলেন উনি, তা দেখবে না আমার জাঙ্কুককে বাদ দিয়ে কোন হীরের টুকরো ছেলেকে বিয়ে করেছেন উনি। ওনার চোখে মুখে স্পষ্ট রাগ আর বিরক্তির আভাস। আহ মা, বাদ দাও তো এসব। আর শোনো, তোমার যদি বোনের সাথে দেখা করতে ইচ্ছে হয় তুমি যাও, আমার কোনো সমস্যা নেই। তে ইতস্তত করে বলে, আমার মনে হয় না যাওয়াটা ভালো হবে। মানে তার হবু বরের সাথে আমার বিয়ে হওয়ার ব্যাপারটা একটু কেমন না। আমি ওর সামনে কি করে গিয়ে দাঁড়াবো? আশ্চর্য তো, পালিয়েছিল ও, ভয় সংকট যাই বলো সেটা থাকবে ওর, তুমি কেন সংকুচিত হচ্ছ? আশ্চর্যজনিত স্বরে বলল জাঙ্কুক। তে কয়েকবার ফাঁকা ঢোক গিলল। দ্বিধান্বিত হয় তার চোখের দৃষ্টি, সেদিকে খেয়াল করে জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে না চাও যাবে না, এতে এত কুণ্ঠিত হওয়ার কি আছে? শহরের অভিজাত একটি রেস্টুরেন্টের রুফটপে বসে আছে জিমি। রেস্টুরেন্টটা বলতে গেলে অনিন্দ সুন্দর, ভিতরের স্বাদের সাথে বাইরের স্বাদটাও অসাধারণ। এমন নামি দামি রেস্টুরেন্টে অবশ্য আগে কখনো আসেনি জিমি, বলতে গেলে আজই প্রথম। কিন্তু তার পোশাক আশাকে তা বোঝা যায় না। তার পরনে আছে নীল ডেনিমনের প্যান্ট, সাথে শর্ট কুর্তি, তার উপরে ডেনিমনের জ্যাকেট, চোখে রোদ চশমা আপাতত সামনের টেবিলের উপরে রাখা, বাদামি লং হেয়ারের চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে আছে। সে পায়ের উপরে পা তুলে ফোন টেপায় ব্যস্ত থাকলেও তার নজর বারবার চলে যাচ্ছে দরজার দিকে। একটু পরে ছাদের দরজা দিয়ে প্রবেশ করে তে, এসে সরাসরি সামনে রাখা চেয়ারটাতে বসে। সে বেশ তাড়াহুড়ো করে এসেছে তা বোঝাই যাচ্ছে। ঘন লম্বা চুলগুলো একটা এলোমেলো হাত খোপা করা, মুখে সামান্য প্রসাধনের চিহ্ন। জিমিনকে মানতেই হবে যে তার এই বোনটা সুন্দরী বটে। তার পরনে একটা সিগনেচার কালেকশনের শাড়ি, বড়লোকের বউ বলে কথা। এসব শাড়ি তাদের কাছে ডাল ভাত। মূলত তের সাথে দেখা করতে এখানে এসেছে সে। তে স্থির দৃষ্টি আপাতত জিমিনের কুটির চাউনির উপরে, যা দিয়ে কিনা সে তেকে স্ক্যান করে চলেছে কখন থেকে। তে শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কি চাই তোর? জিমিন বসার ভঙ্গিটা পরিবর্তনে আনলো, হাঁটা টেবিলের উপর রেখে ভুরু নাচিয়ে বলল, আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে বলছিস আমার কি চাই? বড়লোকের বউ হয়ে বসে আছিস আমার সবকিছু দখল করে, যদি বলি তোর সবকিছু চাই? দেখ, একদম ফালতু কথা বলবি না। এসব কথা তোর পালানোর আগে মনে ছিল না? বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলি তুই। তোর কোনো ধারণা আছে এতে বাবার কতটা অপমান হয়েছিল? আবার এখন এসে বলছিস তোর সব কেড়ে নিয়েছি, লজ্জা করে না তোর? ওহ শাট আপ। তোর কি মনে হয় আমি অবুঝ? কিছুই বুঝি না আমি? তোর ওই সিক্রেট ক্রাশ যে জাঙ্কুক ছাড়া আর কেউ নয়, তুই কি ভেবেছিস সেটা আমি জানি না? কথাগুলো বলে রাগে ফুঁসতে থাকে জিমি। এবার তের মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তবেই বোঝ কেমন নির্লজ্জ তুই। তোর সুগা ভাইয়ের সাথে 3 বছরের সম্পর্ক, তার উপরে তুই এটাও জানতি যে যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে তোর ছোট বোনের পছন্দ, তবুও তুই বিয়েতে রাজি হয়েছিলি। আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, ছোট থেকেই তো আমার সব জিনিসের প্রতি তোর নজর। আমার পছন্দের জিনিস, আমার প্রিয় জিনিসগুলো তোকে ছিনিয়ে নিতে হবে, কিন্তু একটা বারও তো সুগা ভাইয়ের কথা মনে পড়লো না? কিভাবে পারলি তুই এতটা লোভী হতে? আমি খুব ভালো করেই জানি এটা তোর আর তোর ওই প্রাণপ্রিয় সুগা ভাইয়ের প্ল্যান। দেখ জিমি, তুই স্বীকার কর যে তুই লোভে পড়ে জাঙ্কুককে বিয়ে করতে চেয়েছিলি। তুই বিয়ে করতে চেয়েছিস, খুব ভালো কথা। তুই বলেছিলি তুই ওকে ভালোবাসিস। তুই যদি ওকে ভালোই বাসতি তবে এখানে সুগা এলো কোথা থেকে? লজ্জা করে না তোর একজনকে ঠকিয়ে আরেকজনের সাথে সংসার বাঁধতে? লজ্জাময় ফুল। চালচুলোহীন সুগার সাথে সম্পর্কে জড়ানোর চেয়ে জাঙ্কুকে বিয়ে করা অনেক ভালো। ছি, এখনো তুই এ কথা বলছিস? তোর ভাগ্য ভালো সুগা তোকে এতটা ভালোবাসে। ও তো তোকে আপন করে নিয়েছে। ওর জায়গায় অন্য কেউ হলে তোর মুখে লাথি মেরে চলে যেত। তোর ভাগ্যটা আসলে খুব ভালো রে। লাস্ট মুহূর্তে তো আমিও তোকে সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহর কি লীলা দেয়। আল্লাহ হয়তো আমার জন্যই জাঙ্কুককে বানিয়েছে, তাই
লাস্ট মুহূর্তে তুই পালিয়ে গেলি। আমি পালাইনি, তুই আর সুগা মিলে আমাকে কিডন্যাপ করিয়েছিলি। তোর এই গাঁজাখুরি আলাপ বাদ দে। আমরা সবাই তোর হাতে লেখা চিঠি পেয়েছি যে তুই পালিয়ে গিয়েছিস। এখন তোর এই সব উল্টাপাল্টা কথাবার্তা বন্ধ কর, আর আমাকে ফোন দিয়ে কখনো বিরক্ত করবি না, আর যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই কি ভেবেছিস এত শান্তিতে সংসার করতে দেব আমি তোকে? তোর জাঙ্কুকে তোর থেকে আলাদা করতে দুদিনও লাগবে না আমার। আমি ওকে সব বলবো যে কিভাবে তুই আর সুগা মিলে বিয়ের দিন আমাকে কিডন্যাপ করিয়েছিলি। তারপরে দেখবো কি করে তোর সংসারটা টেকে। মুহূর্তের মধ্যেই তের চেহারা পাল্টে গেল। টেবিলের উপর থেকে ক্ষিপ্রতার সাথে ছুরিটা উঠিয়ে জিমিনের গলায় চেপে ধরল। সাথে সাথে জিমিনের চোখ মুখে চরম আতঙ্ক ফুটে উঠল। সে চোখ বড় বড় করে তের দিকে তাকালো, যাকে আপাতত স্বাভাবিক মনে হচ্ছে না। খুন করে ফেলবো, জাস্ট খুন করে ফেলবো তোকে। সারাটা জীবন আমার সাথে কম্পিটিশন করে গেলি। মাত্র একটা বছরের ছোট ছিলাম তোর চেয়ে, তবুও সবসময় আমার প্রিয় জিনিসটাতে তোর ছিনিয়ে নেওয়া চাই। জানতি তুই যে আমি জাঙ্কুককে কলেজ লাইফ থেকে ভালোবাসি, তবুও এই বিয়েতে রাজি হয়েছি। তুই আসলে ঠিকই বলেছিস, তোকে কিডন্যাপ করার প্ল্যানটা আমিই করেছিলাম। পারলে তখনই তোকে খুন করে ফেলতাম। কিন্তু আমার মাথায় তুই কি ঢুকিয়েছিলি যে জাঙ্কুক তোকে ভালোবাসে। ভালোবাসা মাই ফুট। ও তোকে ঠিকঠাক চেনেও না। ও তোকে ভালোবেসে ভেবে আমি নিজের প্ল্যান ক্যান্সেল করে নিয়েছিলাম। খুব কেঁদেছিলাম আমি সেদিন। কিন্তু আল্লাহ কি নীলা খেলা দেয়, তুই নিজেই শেষমেশ পালিয়ে গেলি। জিমিনের চোখে মুখে বাঁচার আকুতি। ছুরিটাতে এমন ভাবে ধরেছে যেন মনে হচ্ছে এক্ষুনি গলা কেটে রক্ত বেরোবে। জিমিন কোনোমতে বলল, বিশ্বাস করতে আমি পালাইনি। সত্যি জাঙ্কুক আমাকে ভালোবাসতো। আর একটা মিথ্যে কথা বললে না, শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে একদম। জানিস তো এই রেস্টুরেন্ট জাঙ্কুকের 50% শেয়ার আছে। সো তোকে মেরে লাশ গুম করে দেওয়া কোনো ব্যাপারই না। তুই যদি বিয়ের আগে আমার এভাবে ব্রেন ওয়াশ না করতি, তাহলে হয়তো সত্যি আমি বিয়েটা ভাঙার চেষ্টা করতাম। জানিস কতটা ভয় পেয়েছিলাম আমি? ফুলসজ্জার মতো গুরুত্বপূর্ণ একটা দিনে আমি শুধু ভেবেছিলাম জাঙ্কুক আমায় মেনে নেবে তো। কিন্তু ভুল ছিলি তুই। আরে ও তো তোকে ঠিকঠাক চেনেই না, শুধু মায়ের কথায় বিয়েতে রাজি হয়েছিল। কথাগুলো বলে তে কিছুটা শান্ত হয়। জিমিনকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়, আর জিমিন ঢকঢক করে এক গ্লাস পানি পুরোটা শেষ করে ফেলে। তার আত্মার আর পানি নেই। তুই কি ভেবেছিলি জিমিন কোনো প্রমাণ না রেখে আমি এত কাছাকাছি করি নাকি? তোকে তো সত্যি কিডন্যাপিং এর প্ল্যান করেছিলাম। তোর আর সুগার সব ছবি ভিডিও আমার কাছে আছে। সো তুই বলবি আর জাঙ্কুক তোর কথা বিশ্বাস করবে। তুই আমার সংসার ভাঙবি, তোর সে আশায় ঘুরে বালি। আর সেদিন রাতে সুগাদা নিজে আমাকে জানিয়েছে যে তোরা পালিয়ে গেছিস। মনে রাখিস, এটা আমার সংসার। গত 6 মাস যাবত তিলে তিলে আমি গড়েছি এটা। আমার সংসারের দিকে নজর দিলে তোকে খুন করতেও দুবার ভাববো না আমি। জিমিনের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে গটগট পায়ে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসে তে। চারিদিকে সন্ধ্যার নিস্তব্ধতা। পাখিরা তাদের নিরে ফিরছে। তের মনে একটাই চিন্তা, সে ওই পাখিদের মতো যত্নে নিজের সংসার আগলে রাখবে। এটা তার নিজের সংসার, তাকে আগলে রাখতে হবেই। ছাদের নিস্তব্ধ পরিবেশের মাঝে হঠাৎই ঝিঝি পোকার একটানা আওয়াজ কানে আসতেই চমকে ওঠে। ছাদের কিনারায় নজর দিয়ে দেখলো বেশ কয়েকদিনের অবহেলায় ওই দিকটা ঝোপের মতো হয়ে আছে। ইদানিং সে কোনো কাজেই ঠিকঠাক ভাবে করতে পারছে না। মনটা হয়ে আছে বিক্ষিপ্ত। সত্যি যদি জিমিন না পালিয়ে থাকে তাহলে? জিমিনের চোখ মুখ দেখে মনে তো হলো না ও মিথ্যে বলছে। জিমিনের ভাষ্য মতে তাকে কেউ কিডন্যাপ করেছিল, কিন্তু তে তো তাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল, ক্যান্সেলও করে দিয়েছে। তবে সুগা কি ওকে কিডন্যাপ করেছিল? তাহলে সেটা কি জিমিনের বিয়ের দিন হয়েছিল? এটাই সে বুঝতে পারছে না। জিমিনের সাথে ভালোভাবে কথা বলা উচিত ছিল। আসলে জিমিন তখন ওইভাবে তার সংসার ভাঙার কথাটা বলায় হুট করে মাথাটা গরম হয়ে গিয়েছিল। সবকিছু খুব গোলমেলে লাগছে। দরজা খোলার শব্দে চমকে থাকায় তে। ছাদের দরজার সামনে তার মামা শ্বশুর দাঁড়িয়ে। তে
তের দিকে নজর পড়তে অপ্রস্তুত ভঙ্গিতে হাসেন উনি। হয়তো সাথে সিগারেট খেতে এসেছিলেন। এত রাতে ছাদে কেউ থাকবে তা ভাবেনি। বৌমা, এই রাতে ছাদে কি করছো? নিচে দেখলাম জাঙ্কুক তোমায় খুঁজছে, অনেকক্ষণ হলো অফিস থেকে ফিরেছে। ওনার কথা শোনা মাত্রই তে তড়িঘড়ি করে নিচে নামতে লাগলো। ঘরে ঢুকতেই দেখতে পেল জাঙ্কুক জামা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। তে সেদিকে নজর না দিয়ে বিছানার ওপর থেকে জাঙ্কুকের ল্যাপটপ ব্যাগটা সরিয়ে কাবার্ডের উপরে রাখলো। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শার্ট প্যান্টগুলো ঝুড়িতে রাখলো। জাঙ্কুক বিছানায় বসে নিঃশব্দে তের কাজগুলো পর্যবেক্ষণ করছে। কাজ শেষ হতেই পিছনে ফিরতেই জাঙ্কুক তাকে চোখের ইশারায় কাছে ডাকলো। বিছানার কাছে যেতেই তাকে টেনে বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়লো জাঙ্কুক। তার এহেন কাজে ভরকালো তে। জাঙ্কুক পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তের পেটে মুখ গুজে চুপচাপ পড়ে রইল। তার এমন আচমকা আক্রমণের কারণে তের শ্বাস আটকে রইল কিছুক্ষণ। তবে একটু পরে সে স্বাভাবিক রূপে ফিরে এলো। জাঙ্কুকের এই কাজ নতুন নয়। অতিরিক্ত স্ট্রেস বা চাপে থাকলে সে ইদানিং এই কাজ করছে। তের হাত চলছে জাঙ্কুকের চুলের ভাঁজে ভাঁজে। জাঙ্কুক চোখ বুজে ঘন ঘন শ্বাস ফেলছে। লোকটা কি কিছুক্ষণে ঘুমিয়ে গেল নাকি? তে মৃদু করে ডাকলো, কি হয়েছে? জাঙ্কুক তাকালো তার দিকে, ক্লান্ত বিধ্বস্ত দৃষ্টি। হাত উঁচু করে তের গালে ছোঁয়ালো। আরেকটা হাত দিয়ে কোমরে শক্ত করে আঁকড়ে বলল, আমি খুব ক্লান্ত তে। কেমন যেন নির্জীব শোনালো জাঙ্কুকের কণ্ঠ। তের বুক কেঁপে উঠল ভয়ে। জাঙ্কুক এবার অনুনয়ের সুরে বলল, আমায় কখনো ছেড়ে যাবে না তো তে? জাঙ্কুকের কথা শুনে চমকে উঠল সে। এগুলো কি ধরনের কথা? ধরো জানতে পারলে কোনোদিন আমি কোনো অন্যায় করেছি, তবে কি তুমি আমায় ভুল বুঝবে? জাঙ্কুকের চোখে স্পষ্ট কাতরতা। তে দ্বিধান্বিত হয়। কি এমন করেছে জাঙ্কুক যে এভাবে তাকে বলছে? তে তপ্ত নিঃশ্বাস ফেলল। জাঙ্কুক এখনো প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছে তার পানে। তে ঝুঁকে এলো তার দিকে, চোখের পলক ফেলে বলল, আমি মানুষটা একান্তই তোমার, তা কি বিশ্বাস হয় না? জাঙ্কুক তার শুষ্ক ঠোঁট জোড়া ছোঁয়ালো তের কপালে। তুমি আমাকে খুবই অসহায় করে ফেলছো তে। আমার প্রতিটা চিন্তা ভাবনা কেন তোমার মাঝেই শুরু হয় আর তোমার মাঝেই শেষ হয়? আমি কি তোমার আসক্তিতে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি? জাঙ্কুকের এমন কথার বিপরীতে তে কিছুই বলতে পারলো না, বরং লজ্জা পেল, ভীষণ লজ্জা পেল। তার লজ্জায় আড়ষ্ট কোমলে গালে টুপ করে একটা চুমু খেলো জাঙ্কুক। নিজের বুকে একটি হাত ঠেকিয়ে অস্থির কণ্ঠে বলল, তোমার এই লজ্জারাঙা মুখও আমায় আহত করেছে ভীষণ ভাবে। তুমি কি আমার প্রাণ হরণ করতে চাও, আমার প্রাণেশ্বরী? তে এবার আর টিকতে পারল না। লোকটা হয়তো আজ তাকে লজ্জা দিয়ে মেরেই ফেলবে পরিকল্পনা করেছে। জাঙ্কুকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে ব্যস্ত পায়ে ছুটে আসলো বাহিরে। তে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসি ঝংকার তুললো জাঙ্কুক। বিছানা থেকে নেমে এসে তের ফোনটা হাতে নেয়, দরজার দিকে খুব সাবধানে নজর বোলায়। তারপর ফোনের কন্টাক্ট লিস্ট থেকে জিমিনের নম্বরটাকে ব্লক লিস্টে ফেলে দেয়। তার সাথে সাথে সকল আননোন নম্বরগুলোকেও ব্লক লিস্ট করে দেয়, যেন কোনো আননোন নম্বর থেকে কেউ তের সাথে যোগাযোগ করতে না পারে। সর্বশেষ সুগার নাম্বারটাকেও ব্লক লিস্টে ফেলে স্বস্তির নিঃশ্বাস পেলে জাঙ্কুক। এবার আর তে সত্যিটা জানার কোনো উপায় রইল না। মানুষ এতটা নিচু মন মানসিকতার হতে পারে তা তোমাকে না দেখলে সত্যিই জানতে পারতাম না জিমিন। কথাগুলো বলে প্রচন্ড রাগে দপ করে জ্বলে উঠল সুগা। হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আবার বলল, ছি জিমিন, তোমার এতটা অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। তুমি কিনা এবার তের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছো। আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোমার মতো একটা মেয়ে আমার ওয়াইফ। তোমাকে কে বলেছিল আমাকে বিয়ে করতে? আমি তো ভালোই ছিলাম। সেদিন আমার বিয়েটা হয়ে গেলে আজ আমি রাজরানীর হালে জীবন কাটাতাম। তুমি আর তে আমার জীবনটা শেষ করে দিন। চুপ, একদম চুপ। এতই যখন রানীর হালে জীবন কাটাতে চাও তো আমার সাথে প্রেম করেছিলে কেন? তুমি তো সবই জানতে জিমিন। আমি সামান্য বেতনের একটি প্রাইভেট কোম্পানিতে জব করি।
ভুল করেছি, জীবনে সবচেয়ে বড় ভুল করেছি আমি তোমার সাথে প্রেম করে। যেখানে তের হাজবেন্ড কিনা নিজস্ব বিজনেস রয়েছে, সাথে নিজের বাড়ি গাড়ি সব, সেখানে তুমি একটা সামান্য কোম্পানির এমপ্লয়ি। জিমিনের কথায় আহত হয় সুগা। সে তো এই মেয়েটাকে ভালোবাসতো, তাই তো তার শত অন্যায়ের পরও তাকে ছাড়তে পারে না। তবু গলার স্বর আরো দ্বিগুণ উঁচু করে বলল, ভুল যখন করেছো তো তার মাসুল তো দিতেই হবে। তবে সাবধান, তেকে একদম এসবের মাঝে জড়াবে না। তে এই বিষয়ে কিছুই জানে না, যা করার সব আমি করেছি। জিমিন নিজের রাগটা চেপে বসে রইল গুম হয়ে। এক সময় তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কেন কেন সব সময় তার সাথেই এমন হয়? সে কেন সব সময় তের কাছে হেরে যায়? সবার কাছে তে কেন এত ভালো? নিজের দোষটা তার নজরে পড়ে না। সে শুধু একটা সুন্দর জীবন চেয়েছিল, হোক না সেটা অন্য কাউকে ঠকিয়ে। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষটার জীবনেও একটা আলাদা গল্প রয়েছে, যে গল্পের মূল চরিত্র সে। সে চায় যেন সব সময় ভালো ঘটনা তাকে ঘিরেই আবর্তিত হোক, কিন্তু বাস্তবে তা হয় না। রাতে খাওয়ার পর বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল জাঙ্কুক। তে ঘরে ঢুকেই চট করে ল্যাপটপটা তার সামনে থেকে কেড়ে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। হোয়াট ইজ দিস তে? আমি কাজ করছি তো, বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে জাঙ্কুক। তে সাধারণত তার কাজের মাঝে কোনো রকম ইন্টারফেয়ার করে না। তে ল্যাপটপটাকে সাইডের টেবিলের উপর রেখে দু হাত ভাঁজ করে সরাসরি জাঙ্কুকের দিকে তাকালো। এক বুড়ো উঁচু করে বলল, তোমার না ক্লান্ত লাগছিল? এখন এত রাত জেগে কাজ করছো কেন? জাঙ্কুক অসহায়ভাবে বলে, আরে ওটা তো মানসিক ক্লান্তির কথা বলেছিলাম, আর এমনিতেও তোমার কাছে এলেই আমার ক্লান্তি কেটে যায়। এখন দাও তো ওটা, কাজ করতে হবে আমায়। কেন, আপনার কি আমাকে ক্লান্তির রিমুভার মনে হয়? এখন কোনো কাজ নয়, সোজা ঘুম। এই বলেই তে লাইট অফ করে বিছানায় এসে বসে পড়ল। তের রাগী মুখ দেখে জাঙ্কুকও চুপচাপ শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, ব্যাপারটা কি? জাঙ্কুক চুপচাপ নিজের হাতটা বাড়িয়ে দিল। তে তার হাতের উপরে মাথা রেখে গুম হয়ে শুয়ে রইল। অন্য হাত দিয়ে তের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে পড়ো। জানো তে, আমার না খুব ইচ্ছে প্রতিদিন কালো শাড়িতে তোমায় দেখা। জানো, কালো শাড়িতে না তোমায় অপূর্ব লাগে। আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না তোমায় দেখে। আস্তে আস্তে হালকা হয়ে এলো জাঙ্কুকের গলার স্বর। তে বুঝলো জাঙ্কুক ঘুমিয়ে গেছে। সে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ গুজলো। কিছু একটা মনে হয় তে তাড়াতাড়ি চোখ মেলে তাকালো। তের মনে পড়লো বিয়ের এই 6 মাসে তো সে কোনো কালো শাড়ি পরেনি। ইনফ্যাক্ট সে লাস্ট 10-11 মাস আগে পড়েছিল ইউনিভার্সিটির ফাংশনে। হ্যাঁ, সেটা কালো শাড়ি ছিল, কিন্তু সেটা জাঙ্কুক কিভাবে দেখলো? আর দেখলেও মনে রাখলো কেন? চারিদিকে আবছা অন্ধকার। উঁচু দেয়ালের ভেন্টিলেটরের ফাঁক গলে তীক্ষ্ণ আলোর রেখা লুটিয়ে পড়ছে মেঝেতে। তে বহু কষ্টে বুঝে আসা চোখ মেলে তাকালো, তবে সামনে যে নিখুঁত অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। খানিকক্ষণ বাদে সে বুঝতে পারল তার হাত দুটো চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। তের মাথায় একটা সূক্ষ্ম যন্ত্রণার সূচনার মতো বিচ্ছে। তে বোঝার চেষ্টা করলো যে সে আছেটা কোথায়। সে তো দুপুরে কেনাকাটা করতে বাইরে বেরিয়েছিল। হাতে 3টা শপিং ব্যাগ নিয়ে বাসার পাশের গলিটা দিয়ে ফিরছিল সে। এরপর আর কিছুই মনে নেই তার। তে মনে করার চেষ্টা করলো, কিন্তু তাতে তার মাথার যন্ত্রণা খানিকটা তীব্র হওয়া বই আর কিছুই হলো না। তে ক্ষীণ গলায় কাউকে ডাকার চেষ্টা করলো। কোথায় আছে সে? এমন একটা জায়গায় তাকে আটকে রাখার মানে কি? হঠাৎ মাথার যন্ত্রণাটা খুব বেশি হয়ে উঠল। মনে হচ্ছে যেন মাথার পেছনের অংশে কোনো শক্ত আঘাত লেগেছে। তেষ্টায় তার গলা শুকিয়ে উঠেছে। তবু গলার স্বরটা আরেকটু উঁচু করে বলল, কেউ আছেন? কেউ কি নেই এখানে? কিন্তু কারো সাড়া পাওয়া গেল না। হতাশ হলো তে। হাতের বাঁধনগুলো খোলার চেষ্টা করলো, কিন্তু সেগুলো যেন আরো দৃঢ়ভাবে কেটে বসে যাচ্ছে। কতক্ষণ এমন হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্লান্ত হয়ে যায় সে। নির্জীবভাবে পিঠ এলিয়ে দিল চেহারাটাতে। তার মাঝে আর শক্তি অবশিষ্ট নেই।
সন্ধ্যা প্রায় 7টা বাজে। ড্রয়িং রুমে একটি রকিং চেয়ারে বসে বই পড়ায় ডুবে আছে জিন। ইদানিং তিনি আর তেমন অফিসে যান না। অফিসের সব কাজ জাঙ্কুকের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছেন তিনি। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই সচেতন হলেন তিনি। 7টা বেজে গেল, আর এখনো তে বাড়ি ফেরার নাম নেই। কপাল কুঁচকে এলো তার। তে তো কখনো সন্ধ্যার পর বাইরে থাকে না। পাশ থেকে ফোন নিয়ে তেকে কল করলেন, কিন্তু ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। পরপর 3বার ফোন দিলেন, কিন্তু প্রতিবারই ফোনটি বেজে বন্ধ হয়ে গেল। এবার একটু চিন্তিত হলেন জিন, কারণ তে তো কখনো এরকম করে না। সেই দুপুরবেলা বাসা থেকে বের হয়েছে মার্কেটে যাবে বলে, কিন্তু তার তো ফিরতে এত সময় লাগার কথা না। বাড়ির গাড়িটা নিতে বলেছিল, কিন্তু মেয়েটি তো তা শুনলো না। যদি জ্যামেও আটকে যায় তাহলেও তো এত দেরি লাগার কথা না। জিন চিন্তিত হয়ে ভাইয়ের সাথে আলোচনা করলেন। ভাই চিন্তা করতে মানা করে বললেন, জাঙ্কুককে কল করো, হয়তোবা ওর কাছে গিয়েছে। জিন এই ভেবে জাঙ্কুককে ফোন দিতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠল। ভাবলো তে এসেছে বোধহয়, কিন্তু দরজা খুলে জাঙ্কুককে দেখে জিন একটু অস্থির হয়ে পড়লেন। মায়ের দিকে তাকিয়ে জাঙ্কুক বলে উঠল, আমায় দেখে এমন ভূত দেখার মতো চমকে উঠলে কেন? সরো, ভিতরে যেতে দাও। তিনি সরে দাঁড়ালেন। জাঙ্কুক ভিতরে ঢুকে বার কয়েক তের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া না পেয়ে কপাল কুঞ্চিত করে ফেললো। তে তোর কাছে যায়নি? আমরা তো ভেবেছি ও তোর সাথে। মায়ের কথা শুনে অবাক হয়ে জাঙ্কুক, মানে তে আমার সাথে থাকবে কেন মা? আর আমরা কোথাও গেলে তো তোমাকে জানিয়েই যাই। তে বাড়িতে নেই জাঙ্কুক, সেই দুপুরে বেরিয়েছিল, এখনো ফেরেনি। মায়ের কথাটা জাঙ্কুকের মস্তিষ্ক ঠিকভাবে গ্রহণ করলো কিনা বোঝা গেল না। তার চোখ মুখের ভঙ্গি মুহূর্তেই পাল্টে গেল। তে বাড়িতে নেই মানে? কম্পিত হলো জাঙ্কুকের বক্ষস্থল। একরাশ ভয় এসে ঠাঁই নিল অন্তঃকরণে। মেয়েটা তো সন্ধ্যার পর একা একা কোথাও থাকে না। জাঙ্কুক ফোন বের করে তের নম্বরে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ধরলো না। অধৈর্য হয়ে আবার সে কল করতে লাগলো। তে ফোন ধরছে না। আমি ফোন করেছিলাম। মুহূর্তেই জাঙ্কুকের চেহারা যেন রক্তশূন্য হয়ে গেল। তবে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো। সে ধীরে ধীরে তের বাবা মা, কাছের সমস্ত বন্ধু বান্ধবীকে কল করলো, কিন্তু কোথাও কোনো খোঁজ খবর মিলল না। এবার মাকে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিল ও? আর বলিস না, কিছু টুকটাক কেনাকাটার জন্য দুপুরে নিউ মার্কেটে গিয়েছিল। কতবার বললাম গাড়ি নিয়ে যাও, কিন্তু কে শোনে কার কথা। জাঙ্কুক হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। তার আগে তে ফোনের লোকেশন চেক করে নিল। ঘরের পাশ দিয়ে মাত্রই যেন একটি ট্রেন ছুটে গেল। কেঁপে উঠলো পুরো ঘর, আর তার সাথে তেও। চেয়ারের উপরে নেতিয়ে আছে সে। কখন থেকে চেল্লাতে চেল্লাতে গলার অবস্থা বেহাল, তবুও শেষবারের মতো ডাকলো সে, কেউ কি আছে? আমার খুব জল তেষ্টা পেয়েছে, কেউ কি আমাকে একটু পানি দেবেন? ফট করে ঘরের দরজাটি খুলে গেল। দরজা দিয়ে আবছা আলোর সাথে প্রবেশ করলো এক পুরুষ অবয়ব। ধীর পায়ে হেঁটে এসে তের কাছে বসলো সেই অবয়বটি। তের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে একটি বিচ্ছিরি হাসি দিল। তের গা ঘিন ঘিন করে উঠল। তারপর একটু দূরে দাঁড়িয়ে একজনকে ডাক দিল। ডাক শুনে একটি ছেলে দৌড়ে দরজার সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম, কি তোরা এখনো কোনো খাতির যত্ন করিস নি? হারামজাদা, দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটি বলল লোকটা। মাফ করে দেন ভাই, আপনিই তো কইছিলেন ঘরের দরজা না খুলতে। মুহূর্তে গলার স্বর পাল্টে বলল লোকটা, আহা, তাই বলে তোরা ম্যাডামকে পানিও দিবি না? জানিস উনি কার বউ? জিওন জাঙ্কুকের বউ। পুরো শহর যাকে এক ডাকে চেনে, তার বউয়ের এমন অযত্ন, তাও আবার আমার ঘরে এসে। মনে বড় কষ্ট পাইলাম। পাশ থেকে পানির বোতলটা উঠিয়ে তা নিয়ে তের দিকে এগিয়ে গেল। তের হাতের বাঁধন খুলতে খুলতে বলল, ইস, কি শক্ত করে বেঁধেছিস রে। নরম হাত দুটোতে তো দাগ হয়ে গেল। তে ভয়ে বাকরুদ্ধ হয়ে আছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কে এই লোক? কেন তাকে এখানে এনেছে? সে রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, কে আপনি? আর আমাকে এখানে কেন এনেছেন? লোকটি হাসতে হাসতে জবাব দিল, আরে কুল ভাবি, কুল। আপনার সব প্রশ্নের জবাবই আপনি পাবেন। তার আগে আপনার বরটাকে একটু ঘুরিয়ে নিন। তে বুঝতে পারলো যে জাঙ্কুককে
জন্যই কেউ তাকে গুটি হিসেবে ব্যবহার করছে, তাই তাকে এখন শক্ত থাকতে হবে। সে যে ভয় পেয়েছে তা এই লোকটাকে বুঝতে দিলে চলবে না। এরই মাঝে লোকটার ফোন বেজে ওঠে। কলকারী ব্যক্তির নাম দেখে লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে বলে, দেখেছেন ভাবি, আপনার স্বামী কিন্তু বুঝে গেছে যে আপনি আমার কাছে আছেন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কারো চিৎকার শোনা গেল, তুই কোথায় রেখে এসেছিস ইউনো? আমার আর তোর মাঝে আবার বাইরের কাউকে কেন জড়ালি? সাহস থাকলে আমার সামনে এসে মোকাবিলা কর, ব্লাডি কাওয়ার্ড। আরে এত হাইপার হচ্ছ কেন দোস্ত? এবার আর বউয়ের বদলে ভুল করে শালিকে তুলে আনিনি, তাই চিন্তা করিস না, তোর বউয়ের কোনো অযত্ন হবে না আমার কাছে। তুই শালা হারামি তো ওইটাই থাকবি, তুই বারবার আমার কাছে হেরে যাওয়ার ভয় এই কাজ করিস। দম থাকলে সৎভাবে আমায় হারিয়ে দেখা। মাই ফ্রেন্ড, ভুলে যাস কেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। কি চাই তো? খুব সিম্পল একটা জিনিস, তোর এইবারে টেন্ডারের কোড যা দিয়ে তুই সরকারি হসপিটাল আর কোয়ার্টার্সের কন্ট্রাক্টটা পাবি, সেটা তুই আমাকে দে, বা তুই ওটা ছেড়ে দে। ইম্পসিবল, তোর মতো একটা বাস্টার্ডের হাতে আমি সরকারে এত বড় একটা কাজের কন্ট্রাক্ট ছেড়ে দিতে পারি না। তাহলে বইয়ের কথা ভুলে যা। গতবার তোর শালিকা, ওহ সরি, তোর না হওয়া বউকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পেরেছি, কিন্তু এবার মনে হয় তোর বউয়ের প্রতি তোর মায়া নেই। কথাটি বলেই মুখ দিয়ে একটা আফসোসসূচক শব্দ করে তের দিকে তাকালো ইউনো। আই উইল জাস্ট কিল ইউ ইউনো। রাগে পাশের দেয়ালে জোরে আঘাত করলো জাঙ্গো। তুই কত বড় ভুল করলি এটা তুই এখন বুঝবি ইউনো। তুই শুধু দেখ, আই অ্যাম ওয়েটিং ফর মাই ডিয়ার এনিমি। তবে মাথায় রাখিস, পুলিশ নিয়ে এলে কিন্তু তোর বউকে আর জ্যান্ত পাবি না। এই বলে কলটা ডিসকানেক্ট করে দিয়ে ফোনটা অফ করে দিল ইউনো। আর ইউনোর কথা শুনে তে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তে চোখ পিটপিট করে তাকাতে সবাই তের দিকে তাকিয়ে থাকে। তে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। না, সে তো রুমে আছে, কিন্তু এখানে কিভাবে আসলো? তে সবার দিকে তাকিয়ে জিমিনকে দেখে মুখের অভিব্যক্তি পরিবর্তন করে, যা জাংকুক, সুগা এবং জিমিন লক্ষ্য করে। জাংকুক তার মাকে তের জন্য কিছু হেলদি খাবার নিয়ে আসতে বলে। এটা শুনে জাংকুকের মা নিচে চলে যায়, সাথে তের বাবা মাও যায়। রুমটা খালি হওয়ায় জিমিন এগিয়ে তের কাছে যায়। তের হাতটি ধরে বলে, তে প্লিজ আমাকে মাফ করে দে, আমি তোকে ভুল বুঝেছি, আর ভুল বোঝার কারণেই তোর সাথে আমি খারাপ বিহেভ করেছি। তুই ক্ষমা না করলে আমি শান্তি পাবো না। তে কিছু বলে না, চুপ করে থাকে। জিমিন আবারও বলতে থাকে, আমি আসলে মনে করেছিলাম যে তুই আমাকে কিডন্যাপ করিয়েছিস, তাই তোর উপরে রাগ থেকে আমি এত কিছু করেছি। আর সুগার সাথে আমার সম্পর্ক থাকলেও ওটা আমি সিরিয়াস ভাবে নিইনি, কিন্তু এখন আমি সুগাকে অনেক ভালোবাসি। সত্যি সুগা আমাকে অনেক ভালোবাসে, আর ওর ভালোবাসার কাছে আমি হারতে বাধ্য হয়েছি। আসলে আমাদের জীবনে যারা আমাদের ভালোবাসে তাদেরকেই আমাদের ভালোবাসা উচিত। আর আমি আসলে জাঙ্কুকে টাকা পয়সা দেখে অন্ধ হয়ে ওকে বিয়ে করতে চেয়েছিলাম, আর সুগার প্রতি সিরিয়াস না থাকায় আমি বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি আসলে তোর সাথে অন্যায় করেছি। তুই জাঙ্কুকে ভালোবাসতি এটা জেনেও আমি জাঙ্কুকের সাথে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুই আমাকে কিডন্যাপ করতে চেয়েছিস ভেবেই তোর উপরে আমি রাগ থেকে এত কিছু করেছি। কিন্তু যখন সত্যিটা আমি জানতে পেরেছি, তখন থেকে আমি নিজে অনুশোচনায় ভুগছি। প্লিজ বোন, তুই আমাকে ক্ষমা করে দে। তুই আমাকে ক্ষমা না করলে যে আমি শান্তি পাবো না। চোখে পানি চলে আসলো। জিমিনের চোখেও পানি চিকচিক করছে। দু বোন একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নীরব থাকলো। তারপরে তে বলল, আমি তোকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে। তোর সাথে আমার কোনো দ্বন্দ্বই ছিল না। আমি যদি জাঙ্কুককে না পেতাম তাহলে হয়তোবা তোর প্রতি আমার খারাপ মনোভাব থাকতো, কিন্তু যখন আমি আমার ভালোবাসাকে পেয়ে গেছি, তোর উপরে আমার আর কোনো রাগ নেই। এখন তুই সুগা ভাইয়ের সাথে সুখে শান্তিতে সংসার করলেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, তুই এখন রেস্ট নে, তোর উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। আমরা আসি, পরে আবার দেখা করে যাব। এই বলে সুগা আর জিমিন রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক তের হাত ধরে বসে আছে। জাঙ্কুকের চোখে পানি চিকচিক করছে। যদি তের কিছু হয়ে যেত তাহলে জাঙ্কুকের কি হতো? ওর এতদিনের ভালোবাসা ও কিভাবে তেকে ছাড়া থাকতো? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এবার তুমি বলো আসল কাহিনী।
আসল কাহিনী সবই তোমাকে বলবো, কিন্তু আগে তুমি সুস্থ হয়ে নাও পুরোপুরি। আমি পুরোপুরি সুস্থ আছি, কিন্তু তুমি যদি আমাকে এখন এগুলো না বলো তাহলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব। কারণ মানসিক রোগে ভুগছি আমি। আমার মনের মাঝে অনেক প্রশ্ন আছে, আর এই প্রশ্নের উত্তর আমি না জানা পর্যন্ত শান্তি পাবো না। তুমি আমাকে সব সত্যি সত্যি বলো, ওই লোকটা কে? আর ওই লোকটা নাকি জিমিনকে কিডন্যাপ করেছে। তাহলে জিমিন পালিয়ে যায়নি। তুমি আমাকে কালো শাড়িতে কবে দেখলে? এরকম আরো অনেক প্রশ্ন আছে, তুমি সত্যি করে আমাকে বলো, না হলে আমি শান্তি পাবো না। জাঙ্কু কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বলতে শুরু করলো, আসলে ওই লোকটা ও হলো ইউনো। ও আমার ছোটবেলার বন্ধু। কি? তোমার ছোটবেলার বন্ধু? তোমার ছোটবেলার বন্ধু তাহলে তোমার সাথে এত বড় প্রতারণা কেন করছে? ওর সাথে তোমার কিসের শত্রুতা? হ্যাঁ, তোমাকে সবই বলছি, তুমি হাইপার হয়েও না। ওর নাম ইয়োনো। ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকে আমরা দুজন দুজনের ভালো বন্ধু। ইয়োনোর পরিবার ছিল অনেক ধনী, আর আমরা ছিলাম মধ্যবিত্ত। ইয়োনো বড়লোক হওয়া সত্ত্বেও ওর মা বাবা ওকে সময় দিত না, কিন্তু আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসতো। একটা পর্যায়ে যখন বাবা মারা গেল, তখন আমার মা সংসারের হাল ধরলো। আমি অনেক সুখে শান্তিতে থাকলাম, কিন্তু ইয়োনোর মা বাবা থাকা সত্ত্বেও ও সবসময় একা একাই থাকতো, মানসিক অশান্তিতে ভুগতো। আমার বাবা না থাকা সত্ত্বেও আমার সবকিছুই ভালো ছিল। আমি লেখাপড়ায় ভালো ছিলাম, পরিবার থেকে ভালোবাসাও পাচ্ছিলাম, মা আর মামা। কিন্তু ওর পরিবার টাকা পয়সা থাকা সত্ত্বেও ও কারো ভালোবাসা পেত না। সেই থেকেই ও আমাকে হিংসা করতে শুরু করলো। এই হিংসাটা আস্তে আস্তে শত্রুতে পরিণত হলো। ও আমাকে উপর উপর বন্ধু দেখালো, ভিতরে ভিতরে আমাকে হিংসা করতো, এমনি ভাবতো। কিন্তু আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি। বিষয়টা গাঢ় হলো যখন আমরা ইউনিভার্সিটির থার্ড ইয়ারের ছাত্র। আমাদের একটি কমন ফ্রেন্ড ছিল, আয়ু। আর ও আয়ুকে ভালোবাসতো। আয়ুকে যখন প্রপোজ করে, তখন আয়ু বলেছিল আয়ু নাকি আমাকে পছন্দ করে। সেই থেকে আমি ওর চির শত্রু হয়ে দাঁড়িয়েছি। ওর ধারণা ওর ভালোবাসাকে আমি কেড়ে নিচ্ছি, কিন্তু আমি তো আয়ুকে ভালোবাসতাম না। তখন তো আমার মনে তুমি বিরাজ করতে। কি? আমি? তুমি আমাকে কোথায় পেলে? হ্যাঁ, তুমি সে বছরই আমাদের কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, আর জিমিন ছিল সেকেন্ড ইয়ারে। তোমাকে আমি যেদিন প্রথম দেখি, সেদিনই তোমাকে আমার ভালো লাগে, কিন্তু আমি কথাটা মনে মনে রেখেছিলাম। আর কলেজের নবীন বরণের দিন তুমি যে কালো শাড়ি পরে এসেছিলে, সেদিন তো আমি পাগলই হয়ে গিয়েছিলাম তোমাকে দেখে। ব্যাপারটা আমি কাউকে বলিনি। আসলে আমি চেয়েছিলাম আমার পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরি বা ভালো ব্যবসায় যোগ হয়ে তারপরে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আর জিমিনের সাথে আমার মোটামুটি পরিচয় ছিল, কারণ জিমিন আর সুগা রিলেশন করতো। সুগা আমার ফ্রেন্ড ছিল। আমি ভেবেছিলাম জিমিন আর সুগার বিয়ে হলে তোমাকে পাওয়া আমার জন্য সহজ হবে। সুগার মাধ্যমে আর জিমিনের মাধ্যমে আমি তোমাকে পাবো। কিন্তু হঠাৎই মা আমার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। মার একাকিত্ব বোধ হচ্ছে। ছোটবেলা থেকেই মা আমাকে কষ্ট করে পেলেছে। তাই আমি ভাবলাম সমস্যা কি, দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। মা কোথা থেকে যেন জিমিনের ছবি পেয়ে জিমিনকে পছন্দ করলো। এরপরে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে আমার বিয়েটা জিমিনের সাথে ঠিক করা হয়েছে। তখন আমি ভাবলাম জিমিন তো এ বিয়েতে রাজি হবে না, কারণ জিমিন তো সুগাকে ভালোবাসে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে জিমিন যখন বিয়েতে রাজি হলো, তখন আমি সুগার সাথে আলোচনা করলাম। আর সুগার সাথে আলোচনা করার পরে আমরা জিমিনকে কিডন্যাপ করার প্ল্যান করলাম। কারণ সুগা জিমিনের সাথে কথা বলে বুঝতে পেরেছে জিমিন সুগাকে বিয়ে করতে চায় না, ও এই বিয়েটাই করতে চায়। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া তো আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এদিকে মাকেও বলতে পারছিলাম না তোমার কথা, কারণ বিষয়টা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। মা হয়তোবা কষ্ট পাবে এই ভেবে আমি আর সুগা প্ল্যান করলাম জিমিনকে কিডন্যাপ করব। তাই সবকিছু চিঠি আমরা সাজিয়ে রেখেছি। কিন্তু যখনই পার্লার থেকে ওকে কিডন্যাপ করতে যাব, দেখি জিমিনকে অন্য কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা পেছন পেছন গিয়ে জিমিনকে উদ্ধার করে আনি। আর তখন জিমিনকে ইয়োনোই কিডন্যাপ করেছিল আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। ইয়োনো ভেবেছিল জিমিন আমার বউ হবে, তাহলে ওকে কিডন্যাপ করলে আমার আর বিয়ে হবে না। ও যেমন ওর ভালোবাসার মানুষকে পায়নি, তেমনি আমিও আমার ভালোবাসার মানুষকে পাবো না। এই ভেবেই ও জিমিনকে বিয়ে করেছে। কিন্তু ও তো জানে না যে জিমিনকে কিডন্যাপ করার ফলে আমার ভালোবাসা আমার কাছে চলে এসেছে।
আর আমি আসলে এই বিষয়ে ভয় পাচ্ছিলাম যে তুমি হয়তো বা আমাকে ভুল বুঝবে জিমিনকে কিডন্যাপ করার ব্যাপারে। কিন্তু পরে যখন জানতে পারি যে তুমি আমাকে ভালোবাসো আর তুমি নিজেই জিমিনকে কিডন্যাপ করতে চেয়েছিলে, তখন আমার ভয়টা দূর হয়ে গেছে। আমি আসলে অনেক খুশিতে যে তুমিও আমাকে ভালোবাসো। আর ও আসলে একটা সাইকো। ও একা একা থাকতে থাকতে মানসিক রোগী হয়ে গিয়েছে। আর এইসব টেন্ডার পেন্ডার এগুলো কিচ্ছু না, এগুলো সবার ভাওতাবাজি। ও আসলে মেন্টাল অ্যাসাইনমেন্টে ছিল, সেখান থেকে পালিয়ে এসে তোমাকে কিডন্যাপ করেছে। ও আইব থেকে রিজেকশন পাওয়ার পরে ওর মাথা নষ্ট হয়ে গেছে, মানসিক রোগে ভুগছে আর অনেকটা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছে। আমাকে তো সহ্যই করতে পারে না, কারণ আমি সব থেকে এগিয়ে। তাই ও আবার আমার বউকে কিডন্যাপ করেছে, যাতে আমি ওর কাছে হেরে যাই, আমার ভালোবাসা যেন পূর্ণতা না পায়। ও এই জন্যই এইসব করেছে। ও যখন আমাকে ফোন করেছিল, তখনই আমি ওর লোকেশন ট্র্যাক করে ওই স্থানে যাই। গিয়ে দেখি তুমি অজ্ঞান। তারপর অতি সাবধানে সেই মেন্টাল অ্যাসাইনমেন্টের লোক আর পুলিশের হাতে ওকে আর ওর দলবলকে তুলে দিই আর তোমাকে উদ্ধার করে নিয়ে আসি এইখানে। ডাক্তার দেখে বলেছে মোটামুটি ঠিক আছে, তুমি অতিরিক্ত টেনশনে অজ্ঞান হয়ে গিয়েছিলে, কয়েকদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। অবশেষে তুমি ঠিক আছো, এটাই আমার কাছে অনেক। এই বলে জাঙ্কু দেখে জড়িয়ে ধরে। ভাবা যায় জিমিনকে কতজন কিডন্যাপ করতে চেয়েছিল। প্রথমে আমি, তারপরে তুমি আর সোগা ভাইয়া, তারপরে ইয়োনো। বাবা, ও কয়জনের হাতে কিডন্যাপ হতো। যাই হোক, সব ভালো যার শেষ ভালো তার। আমি অবশেষে তোমাকে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আমি ওকে, আমি তোমাকে বড্ড ভালোবাসি। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। কখনো ছেড়ে যেও না আর আমাকে ভুল বোঝো না, বুঝবো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এভাবেই সবসময় আমার পাশে থেকো। সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।